নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেটা তোমাদের আমি কথা দিয়েছিলাম, রিভিশন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পিওয়াই ক্লাস শুরু হয়ে যাবে। পিওয়াই কিউ যত আছে পুরো 10 বছরের আমি করানোর চেষ্টা করব। প্রত্যেক দিন ক্লাস আনার চেষ্টা করব যেন কিনা পুরো 10 বছরেরটাকে আমি কভার করতে পারি। তো অলরেডি আমি 2025 সালের কি রিভিশন ক্লাস হবে বা আমাদের যা যা হয়েছে আর কি, সেই সমস্ত কিছু করিয়েছি। যারা এখনও পর্যন্ত রিভিশন ক্লাসগুলোকে দেখোনি, তো আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে ফার্স্ট একদম লিঙ্কে দেখবে রিভিশন ক্লাসের একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। সেই প্লেলিস্টটাকে টাচ করবে, দেখবে পুরো যতগুলো রিভিশন ক্লাস করানো হয়েছে সবগুলো চলে আসবে। ঠিক আছে? তো এবার আমাদের পিওয়াইকিউর ক্লাস শুরু হয়ে গেল। এবার পিওয়াইকিউর অলরেডি একটা ক্লাস আমি করিয়েছি, এটাও দেখবে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখবে এটাও আমাদের রিভিশন ক্লাসের নিচেই দেখবে পিওয়াইকিউ, যে WBSET-এর পিওয়াইকিউ ক্লাসের প্লেলিস্ট একটা বানানো হলো। সেখানে অলরেডি আমি 2024-এরটা আপলোড করে দিয়েছি। তো ওটা অনেক আগেই করেছিলাম, তোমরা হয়তো বা অনেকেই দেখোনি, যারা যারা দেখোনি একটু দেখে নিও। তো ওখানে 2024-এরটা আপলোড করা আছে। আজকে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে 2023-এরটা। ঠিক আছে, 2023-এর সলভ করবো। হ্যাঁ, তারপরে এইভাবে পিছোতে থাকবো, 2022, 2021, 2020, 2019 এইভাবে আমরা পিছোতে থাকবো। আমাদের যেহেতু 2019-এ একটা সিলেবাস একটু চেঞ্জ হয়েছিল, তো তার প্রেক্ষিতে আমরা তার আগেরগুলোও একটুখানি দেখার চেষ্টা করব। এটা চলে গেল আমাদের পেপার 1-এর। পেপার 2 আমি নিয়ে আসার চেষ্টা করবো। এই পর্যন্ত আমি যতগুলো কমেন্ট অ্যানালাইসিস করলাম, সেখানে বাংলা, এডুকেশন, এই দুটো সাবজেক্ট মূলত প্রচুর কমেন্ট করেছো এই দুটো সাবজেক্টের স্টুডেন্টরা, যে মূলত এটার পিওয়াইকিউ নিয়ে আসার জন্য। তো এই পেপার 1-এর সাথে সাথে বাংলা এবং এডুকেশন এই দুটোরও পিওয়াইকিউ আসতে থাকবে। ওকে, তোমাদের আগেও বলেছিলাম যে এই সাবজেক্টের কমেন্ট সেকশনে বেশি পরিমাণ আমি দেখব যে এই সাবজেক্টের স্টুডেন্টরা বেশি পরিমাণে মেসেজ করছে, কারণ আমাদেরও তো দেখতে হয় ইউটিউবের ক্লাস, আমাদেরও দেখতে হয় কোন স্টুডেন্টের সংখ্যাটা বেশি। তো যদি আমরা দেখি যে সেখানে আমাদের অন্য সাবজেক্টেরও সংখ্যা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা নিয়ে আসবো। বেসিক্যালি এই দুটো সাবজেক্টের সংখ্যা আমরা তুলনামূলক বেশি দেখতে পেরেছি, তো এই দুটো সাবজেক্টেরও পিওয়াইকিউ চলে আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। পেপার 1-এর আমাদের প্রথম কোশ্চেনে বলেছে আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোইং। তো আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের কথা বলেছে। তো এটা রিসার্চ অ্যাপটিটিউড থেকে আমাদের এসেছে। দেখবে আমাদের ফ্রি ক্লাসেসগুলোতেও আমি বারবার এই রিসার্চ অ্যাপটিটিউডের জায়গাগুলোকে করিয়েছি। এই স্যাম্পলিং টেকনিক, যেটা পপুলেশন এবং স্যাম্পলিং, এই স্যাম্পলিং টেকনিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। নন প্রবাবিলিটি মানে কি? যেখানে কোনো প্রবাবিলিটি নেই, মানে ওটা হচ্ছে প্রি প্ল্যান্ড। এটা অনেক ডিপ কনসেপ্ট। তো সেই জায়গাগুলোর মধ্যে জাস্ট সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের নাম নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এগুলোর মধ্যে পারপোসিভ স্যাম্পলিংটাই হচ্ছে আমাদের নন প্রবাবিলিটির অন্তর্ভুক্ত। ওপরের যেগুলো আছে এগুলো সব কিন্তু আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট আরেকটি বলেছে দ্য আইটেম ইন এ কোশ্চেনিয়ার শুড বি প্রেজেন্ট ইন দ্য ফলোয়িং অর্ডার। দেখো তো এটা কোনটা হতে পারে, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তো। আমি তোমাদের কিছুটা সময় দিচ্ছি, বলো তো কোনটা হতে পারে। খুবই ইজি বলেছে দ্য আইটেমস ইন এ কোশ্চেনিয়ার। ধরে নাও তুমি একটি কোশ্চেন বানাচ্ছ, একটা প্রশ্নমালা বানাচ্ছ। ঠিক আছে, তো শুড বি প্রেজেন্টেড ইন দ্য ফলোয়িং অর্ডার। কীভাবে এই নিচের অপশনগুলোর মধ্যে কোনভাবে প্রেজেন্ট করলে মূলত সেই কোশ্চেনিয়ারটা ভালো হবে বা উচিত, কোনটা হতে পারে? চেষ্টা করো তো। যদি চেষ্টা করে থাকো, তাহলে যদি তোমার মনে এ নামক কোশ্চেন মানে অপশনটার জায়গাটা আসছে একদম সঠিক, জেনারেল থেকে স্পেসিফিক। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের সাধারণ থেকে বিশেষের দিকে আমাদের যেতে হবে, তাহলেই সেটা কিন্তু কোশ্চেনিয়ার ভালো হবে। দেখো, যে কোনো কোশ্চেন যখন তুমি জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে, তুমি যদি আগেই স্পেসিফিক করা শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোশ্চেন বুঝতে অসুবিধা হয়। জেনারেল একটা সাধারণ কনসেপ্ট থেকে যখন স্পেসিফিক কনসেপ্টের দিকে যাবে, তখন ওটা বুঝতে সুবিধে হয়। এরপর আরেকটি রিসার্চের কোশ্চেন দিয়েছে, সার্ভে মাঙ্কি, ওই যে আইসিটির ব্যবহার রিসার্চে ওই চ্যাপ্টার থেকে দিয়েছে। সার্ভে মাঙ্কি মানে অনলাইন রেফারেন্স টুল ফেসিলিটেট। বলছে সার্ভে মাঙ্কি একটা অনলাইন রেফারেন্স টুল। এটা মূলত কি করে? এটা হচ্ছে আমাদের সার্ভে করে বিভিন্ন ধরনের ট্যাম্পলেটসগুলোকে। ঠিক আছে, তো নানা রকম ট্যাম্পলেটসগুলোকে আমাদের সার্ভে করে। এটা আমরা রিসার্চের পার্ট থেকে পেয়েছি, রিসার্চের যে আইসিটির পার্ট আছে ওখান থেকে। তারপর বলছে আরেকটি রিসার্চ থেকে কোশ্চেন দিয়েছিল, এথিক্স in research is not concerned with। বলেছে এথিক্স
রিসার্চের যে এথিক্স আছে সেটা ইজ নট কনসার্ন কার নিচের অপশনগুলোর মধ্যে কোনটার সাথে কার্যকারী নয় এথিক্সটি। এবার বাংলাতে তোমরা যাদের ইংলিশের প্রবলেম তারা পাশে এভাবে পরীক্ষাতে এভাবেই বাংলা দেওয়া থাকে ইংলিশের পাশেই, তো কোনটা হতে পারে? বলেছে ক্লেমিং আদার্স আইডিয়া ইন ওয়ানস ওন, অন্যের চিন্তা ভাবনাকে নিজের বলে দাবি করা। পলিটিক্যাল আইডিওলজি অফ এ রিসার্চার, গবেষকের রাজনৈতিক মতাদর্শ। ইনভেশন অফ পার্টিসিপেন্টস প্রাইভেসি, বলছে গবেষণার অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন তুমি করলে। সেলফ প্লাগেরিজম, তো যে এটা কুম্ভিলক বৃত্তি বলছে, তো এটা চৌর্যবৃত্তিও বলতে পারো, চুরি করা। ঠিক আছে, তো এই যে নিজের থেকে চুরি করছো, এইগুলোর মধ্যে কোনটা তোমার বলছে যে কোনটা এথিক্যাল নর্মসের ভিত্তিতে মূলত দাঁড় হচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমরা মাথায় রাখবো বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যায়। পলিটিক্যাল আইডিওলজির কোনো কিছু কাজ নেই। আমাদের এথিক্স সবসময় দেখে যে তোমার জন্য প্লাগারিজমের অন্তর্ভুক্ত না হয়, তুমি অন্যের প্রাইভেসি যেন ডিস্ট্রয় না করে দাও, তুমি অন্যের আইডিয়াকে নিজের বলে যেন চালিয়ে না দাও, এগুলো এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখায় নাকি পলিটিক্যাল আইডিওলজিকে। তো অবশ্যই নিচের অপশনগুলো বি নম্বরটা এথিক্সের পয়েন্ট অফ ভিউতে দাঁড় হচ্ছে না। ওকে, তো ক্লাসের মাঝে একটু সময় চেয়ে নিচ্ছি দুটো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবার জন্য। প্রথমত হচ্ছে আমাদের শর্ট নোটের, ঠিক আছে, একটি হচ্ছে আমাদের এডুকেশনের শর্ট নোট বানানো হয়েছে, আর একটি হচ্ছে পেপার ওয়ানের শর্ট নোট বানানো হয়েছে। এবার এগুলো কেন বানানো হয়েছে, কারণটা হচ্ছে পরীক্ষার, আমরা জানি খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তো পরীক্ষার 2-3 দিন আগে যেন তুমি পুরো সিলেবাসটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিতে পারো। কারণ বড় একটা প্রবলেম যেটা দেখা যায় আমাদের পরীক্ষার আগে সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট হয় না। তো তার জন্য আমরা এই শর্ট সামারি, তোমরাও এটা ফেস করবে যখন তোমরা যত পরীক্ষা এগিয়ে আসবে তত বুঝতে পারবে। তো সেই জায়গাতে খুবই শর্টের মাধ্যমে এটা আমরা কি করেছি, ওয়ান লাইনার আকারে কিন্তু ধরেছি। এটা কিন্তু ফুল নোট নয়, তবে হ্যাঁ এটার মধ্যে প্রত্যেকটা ইউনিট কভার করেছি, কিন্তু প্রত্যেকটা কনসেপ্টকে ওয়ান লাইনের মাধ্যমে ধরার চেষ্টা করেছি যেন কিনা তোমার বেশি সময় না লেগে যায়। বাংলা ইংলিশ দুভাষাতেই আছে, হ্যাঁ, তো মাত্র 299 টাকা রাখা আছে। তো যারা যারা নিতে ইচ্ছুক, আমাদের দেখো এই যে নম্বরটি আছে না 9064253244, এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে, মানে হোয়াটসঅ্যাপ করে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা এটাকে সংগ্রহ করতে পারো। যারা পেপার ওয়ান, সব সাবজেক্টের ক্ষেত্রেই পেপার ওয়ান কমন, তো পেপার ওয়ান তো সবাই নিতে পারবে, আর যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে পেপার 2 তারা কিন্তু নিতে পারবে। তো এটা আমি এই ছোট্ট করে তোমাদের এটা জানিয়ে রাখলাম। যারা যারা ইচ্ছুক রয়েছে তারা কিন্তু অবশ্যই এটাকে নিয়ে রেখো, পরীক্ষার আগে এটা কিন্তু তোমাদের একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরে আরেকটি রিসার্চে দেখো, রিসার্চের টানা প্রথম 5টা কোশ্চেনই তোমার একদম পুরো রিসার্চের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রশ্ন আসে, একটু মনোযোগ সহকারে কিন্তু আমাদের করতে হবে। ওকে, তো দেখো এখানে লিস্ট 1 লিস্ট 2 দেয়, একটার সাথে আরেকটাকে মেলাতে বলে। এখানে তোমাকে দিয়েছে রিসার্চের প্রবলেম, আর এখানে তোমাকে দিয়েছে রিসার্চের মেথড। এবার বলছে পিয়ার ইন্টারাকশন ইন এ রেসিলি মিক্সড ক্লাসরুম ইন এ আরবান হাই স্কুল। বলছে একটি শহুরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, এটা একটা রিসার্চ প্রবলেম। এবার এই ক্ষেত্রে তুমি কোন মেথডটাকে ব্যবহার করবে, বলছে এখানে তোমার কোন মেথডটাকে ব্যবহার করা উচিত। একটা শব্দ দেখো ব্যবহার করেছে, শহুরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা। তো এটা আমাদের এথনোগ্রাফিক রিসার্চের পয়েন্টে কিন্তু চলে যাবে। কোথায় চলে আসবে আমাদের, আমরা মাথায় রাখবো এটা আমাদের চলে আসবে এথনোগ্রাফিক রিসার্চের পয়েন্টে। হলো, তারপরে ডেভেলপমেন্ট প্যাটার্ন ইন ইন্টেলিজেন্ট অ্যামং মিডল স্কুল স্টুডেন্ট, মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশের রূপরেখা তৈরি হচ্ছে। তাহলে এটা কোন ধরনের মেথডের মাধ্যমে আমরা করতে পারি, সেটা দেখো স্পেসিফিক বলেছে, একটা নির্দিষ্ট একটা জায়গা বলেছে, তো ক্রস সেকশন সার্ভে রিসার্চের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এফেক্ট অফ ওয়াচিং টেলিভিশন অন সায়েন্স অ্যাচিভমেন্ট অফ 9th গ্রেড স্টুডেন্ট, বলছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিভিশনের প্রোগ্রামের প্রভাব। এই যে দেখো প্রোগ্রামের প্রভাব, এই যে এফেক্টের কথা বলেছে, তো এই এফেক্ট এই ধরনের জায়গাগুলো নিয়ে যখন আমাদের প্রশ্ন আসে তখন কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ আমরা খোঁজার চেষ্টা করি, সেটা আমাদের হয়ে যাবে এক্সপেরিমেন্ট রিসার্চ। ঠিক আছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, এক্সপেরিমেন্ট রিসার্চ হয়ে যাবে। আর তারপরে বলছে ইম্প্যাক্ট অফ এডুকেশন অন সোশ্যাল স্ট্যাটাস অফ মার্জিনালাইজ গ্রুপ। ঠিক আছে, ইম্প্যাক্ট কি বললো, প্রভাব কি পড়লো, একটা প্রান্তিক গোষ্ঠীর সামাজিক মর্যাদার উপর শিক্ষার কি প্রভাব পড়বে, সেই ধরনের জায়গাগুলোকে যখন আমরা খোঁজার চেষ্টা করব সেটা হবে আমাদের মূলত এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। অর্থাৎ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কি প্রভাব পড়লো, কোন ধরনের বিষয় আসলো, এগুলো যখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি তখন ওখানে আমরা কিন্তু এই এক্সপোস্ট ফ্যাক্টর করে থাকি। তো সঠিক অ্যান্সার কী হয়ে গেল আমাদের, এখানে আমাদের হয়ে গেল বি।
ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? বি হয়ে যাচ্ছে। এরপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন এ কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটেটিভ রিসার্চ বলেছে। দেখো কোয়ালিটেটিভ রিসার্চের একটা কম্বিনেশন তোমাকে ধরতে বলেছে। এবার দেখবে আমি আমার স্টুডেন্টদেরকে বা তোমরা যারা আমাদের ফ্রি ক্লাস করো ইউটিউবে, তাদেরকে একটা কথা বারবার বলি যে সবসময় রিসার্চ আমাদের পেপার ওয়ানের যেগুলো আছে ইংলিশে পড়ার চেষ্টা করবে, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে তারপর তুমি বাংলাতে পড়ো, কোনো প্রবলেম নেই, কিন্তু বেসিকটা ইংলিশে পড়ার চেষ্টা করবে। কেন বলি বলো তো? এই কারণেই বলি। এই যে দেখো ইংলিশে দিয়েছে, তোমাকে এখানে বাংলাতে দিয়েছে। দেখো বাংলাতে কি দিয়েছে? রিসার্চ টুল, ডিপেন্ডেন্স। এই যে দেখো এটাকে কি তুমি পড়তে পারতে না? এই ইংলিশটাকে তুমি পড়তে পারতে না, কিন্তু এর বাংলাটা কি করে দেওয়া আছে? শুধুমাত্র এটার কোনো রকম অনুবাদও করে দেওয়া হয়নি, শুধু এই প্রোনাউন্সিয়েশনটা যেমনটা আছে ওরকমই দিয়ে দেওয়া হয়েছে। এবার এই বাংলা দেখে কি তুমি কোনো উত্তর করতে পারবে? তোমরা যে বলো যে স্যার বাংলায় দেয়, এই বাংলা দেখে কোনো উত্তর করা সম্ভব কি? তো ওর জন্য সবসময় তাহলে কী হবে? ইংলিশ সম্পর্কে একটু জানতে হবে, ইংলিশের টার্মিনোলজিগুলো যেগুলো দিয়ে মূলত রিসার্চে, টিচিংয়ে, কমিউনিকেশনে, আইসিটিতে প্রশ্ন আসে, ওই টার্মিনোলজিগুলো ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপরে যদি দেখো যে তোমার কিছু প্রবলেম হচ্ছে ইংলিশটা পড়তে, তারপর বাংলায় তুমি পড়তে পারো। তবু ওই যে এখনকার দিনে মার্কেটে দেখবে অনেক অ্যাড চলে বাংলার বইয়ের, ওগুলোকে কিনতে যেও না। কিন্তু মার্কেটে সেটের জন্য বাংলা বইয়ের যে অ্যাডগুলো চলে, দেখবে ফেসবুকে তোমাদের অ্যাড আসে, সব ভুলভাল। ঠিক আছে, তো সব ওগুলো যদি পড়ো তুমি কোনোদিনও পাস করতে পারবে না। সব থেকে ভালো বই আমি দেখবে আমাদের আগের একটা ভিডিওতে সাজেস্ট করেছি, পেপার ওয়ানের সব থেকে ভালো বই, একটু ইংলিশে একটু যদি পড়তে পারো খুব ভালো। ওখান থেকেই তোমার কিন্তু অনেকটা ধারণা ক্লিয়ার হবে। সব ধারণা ক্লিয়ার হবে না, কারণ বইয়েরও একটা সীমাবদ্ধতা থাকে। তো সেই জায়গাটা তুমি পড়তে পারো। ঠিক আছে, কিন্তু কখনোই আমি নাম বলছি না, কিন্তু যে ধরনের বাংলা ঘোরাফেরা করে, যে ধরনের তোমরা দেখো প্রতিনিয়ত দেখবে তোমাদের সামনে হয়তো বা ফেসবুকে অ্যাড আসছে, ওগুলোর থেকে একটু দূরে থাকবে। কারণ টাকাই খরচ হবে, ওটা নিয়ে তুমি কিছু পড়তে পারবে না। ওখানকার বাংলা কী ধরনের বাংলা বলো তো? এই যে এই ধরনের বাংলা। ইংলিশটাকে এইভাবে পড়া আছে, এবার তুমি ইংলিশটাকে কি পড়তে পারতে না? নিশ্চয়ই পারতে। তো কনসেপ্টগুলোকে বুঝবে। যেমন এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যান্ড কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের যদি আমাদের ক্যারেক্টারিস্টিক্স এখানে বলছে, এবার কোয়ালিটেটিভ মানে কি? গুণগত গবেষণা, কোয়ালিটি যেখানে মূলত গুরুত্ব দেয়, তাহলে ওখানকার কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে একটু বোঝো। রিসার্চ টুল ডিপেন্ডেন্স, দেখো কোয়ালিটি যখন বলছে সেটা ডিপেন্ডেন্স থেকে একটু দূরে থাকবে। রিসার্চার ডিপেন্ডেন্স, দেখো রিসার্চারের মধ্যে যদি ধরে নিচ্ছি যে রিসার্চার তার যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা যদি একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, তাহলেই সে কিন্তু একটা কোয়ালিটেটিভ রিসার্চ করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। ঠিক আছে, তো হ্যাঁ, তার যেমন ডিপেন্ডেন্সি থাকতে হবে, তেমনি আরও কিছু বিষয় আছে যেগুলোর সাথে সবসময় রিসার্চকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হয়। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু থাকে। তারপর বলছে কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন। কি বলছে এখানে? কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন। দেখো কনটেক্সট ফ্রি কখনোই হবে না। কোয়ালিটেটিভ রিসার্চ যখন করবে, একটা তুমি কোয়ালিটিকে যখন এনহ্যান্স করছো, ওখানে কনটেক্সট ফ্রি হবে না, উইথ কনটেক্সট থাকবে। তারপর বলেছে কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, একদম যেটা তোমাদের আমি বললাম উইথ কনটেক্সট থাকবে। তো অবশ্যই সেই জায়গাতে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 4 নম্বর এখানে হয়ে যাচ্ছে, যেহেতু এখানে একের অধিক আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে যে মিনিমাল সাইটেশন অফ লিটারেচার, একদম তুমি ওই যে অন্যের বই থেকে কতটা কি পেয়েছো, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাইটেশন তুমি করছো, সেগুলো রেফারেন্স টেনে তুমি তোমার রিসার্চকে করছো, এভাবে নয়। তুমি নিজেই কতটা খুঁজে পেলে, গুণগত গবেষণা তো নিজের থেকে কতটা করছো, সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। ঠিক আছে, নেক্সট যদি দেখি আমরা, এখানে আমাদের বলেছে 7 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে? বলেছে অবস্টিকল উইথ ডিস্টোর্ট দ্য মিনিং অফ এ মেসেজ ইজ এ কমিউনিকেশন আর টার্মড অ্যাজ। বলছে কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে, মানে যেই ধরনের বিষয়গুলো আমাদের কমিউনিকেশন যখন আমরা করি তখন ওটাকে বিকৃত করে সামনে নিয়ে আসে, ওগুলোকে আমরা কি বলি? তো সঠিক অ্যান্সার কী হবে? সেম্যান্টিক ব্যারিয়ার বলে। সেম্যান্টিক মানে কি? শব্দার্থগত দিক। যেমন আমি ধরে না এমন একটি শব্দ ব্যবহার করলাম, ঠিক আছে, তো সেটা হয়তোবা তুমি মানে বুঝতে পারলে না, ঠিক আছে, তুমি হয়তোবা মানেটাকে ধরতেই পারলে না, বা ওই যে পার্টিকুলার যে আমি ওয়ার্ডটা ব্যবহার করেছি ওটার আশেপাশে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করিনি যার ফলে তুমি একটা ওই আশেপাশে ওয়ার্ড দিয়ে তুমি ধারণাটাকে বুঝে নেবে। তার ফলে কী হচ্ছে? দেখো একটা কমিউনিকেশন হচ্ছে বেসিক্যালি ভালোভাবে একটা বিষয়কে বোঝার জন্য।
তাই তো আমরা ওর জন্যই তো কমিউনিকেশনকে বলি মেক কমন। একটা কমিউনিকেশন এর জন্যই হয় কারণ আমি অন্যকে যেন আমার মনের ধারণাটাকে বোঝাতে পারি। এবার ধরে নিচ্ছি আমি একটা কথা বললাম, সেটা কোনো কারণেই হোক, হ্যাঁ, আমি যে কথাটা বললাম তার কিছু শব্দের মাধ্যমে তুমি মানেটাই বুঝতে পারলে না, তাহলে প্রপার কি কমিউনিকেশন হলো? হলো না তো। তাহলে এইটা হচ্ছে শব্দার্থগত ব্যারিয়ার, যেখানে কিনা তুমি শব্দের অর্থটা বুঝতে পারলে না বলেই কমিউনিকেশনটা হলো না। বুঝতে পারলে তো? তো এইটা হচ্ছে শব্দার্থগত ব্যারিয়ার। আরও অনেক আছে, ফিজিওলজিক্যাল আছে, সাইকোলজিক্যাল আছে, ফিজিক্যাল ব্যারিয়ার আছে, অনেক ধরনের ব্যারিয়ার আছে। তো তার মধ্যে সেম্যান্টিক ব্যারিয়ার কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। বলছে ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ এফেক্টিভ কমিউনিকেশন ফলোস দ্য স্টেপ। এবার দেখবে নেট সেট দুটোতেই এখন স্টেপ দেওয়া শুরু করেছে। এই যে দেখবে আমি বিভিন্ন ফ্রি ক্লাসেসগুলোতে আমি স্টেপ রিলেটেড বিভিন্ন ধরনের করাই, যে কোনটার পরে কোনটা আসছে নির্ণয় করো। দেখবে ফ্রি ক্লাসেসগুলোতেও আনি, পেইড ক্লাসেসগুলোতেও আমি পুরো সম্পূর্ণ জায়গাগুলোকে ধরিয়ে দিই। ঠিক আছে তো? তো এই স্টেপগুলো কেন আনি? কারণ দেখো কোশ্চেন প্যাটার্ন কিন্তু বদল শুরু হয়ে গেছে। আচ্ছা, যারা যারা ফ্রি ক্লাসেস করতে চাও, এই যে সেট পরীক্ষার ডঙ্কা বেজে গেছে, এবার কিন্তু আমাদের ফ্রি ক্লাসেস আসতে থাকবে। ফ্রি ক্লাসেসগুলো যারা যারা করতে চাও তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, আর একটা অ্যাপের লিঙ্ক থাকবে। এই তিনটাতেই অবশ্যই জয়েন হয়ে থাকবে। আমি বলছি তো, তোমাদের ফ্রি ক্লাসেস তার মাধ্যমেই হবে। ঠিক আছে তো? এই গ্রুপগুলো আমি পার্সোনালি, আমি তোমাদের রেজাল্ট স্যার, আমি নিজে ওগুলোকে কন্ট্রোল করি। ওগুলোতে সবসময় কিছু না কিছু নতুন ক্লাসেস দেওয়ার চেষ্টা করি, প্রতিনিয়ত আসে। তো অবশ্যই ফ্রি ক্লাসেসগুলো করতে হলে এই তিনটে আমাদের গ্রুপে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে টেলিগ্রাম গ্রুপ, আর আমাদের অ্যাপ। আর আমাদের অ্যাপকে কিন্তু আমাদের দেওয়া লিঙ্ক থেকেই ডাউনলোড করবে। কারণটা হচ্ছে যখন প্লে স্টোরে চলে যাও, আমাদের অ্যাপকে অনেকভাবে ক্লোন করে নিয়েছে অন্যরা, যার ফলস্বরূপ দেখবে একই নামের অনেক অ্যাপ রয়েছে। তো আমাদের অ্যাপটা আমাদের লিঙ্ক থেকে গিয়েই ডাউনলোড করবে, তাহলে এক্স্যাক্ট অ্যাপে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে তো? বুঝতে পারলে তো? তো অবশ্যই যারা ফ্রি ক্লাসেসের জন্য আছো তারা অবশ্যই সেটাকে প্রেফার করতে পারো। ওকে, তাহলে যেটা আমি কোশ্চেন বলছিলাম, বলছে ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স ফর এফেক্টিভ কমিউনিকেশন। একটা ভালো কমিউনিকেশন যদি হতে চাই, এফেক্টিভ মানে কি? কার্যকারী, যেটা কিনা তুমি বোঝাতে পারছো, এই ধরনের কমিউনিকেশন যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সি নম্বরটা হবে। আগে ফর্মিং করতে হবে, কি তুমি কি কথা বলতে চাইছো, কি ধরনের বক্তব্য রাখতে চাইছো, ওটাকে আগে ফর্মিং করতে হবে। তারপরে হচ্ছে স্টর্মিং করতে হবে। ঠিক আছে তো? যখন তুমি ফর্মিং করে নিলে তারপরে ওটাকে স্টর্মিং করতে হবে, নানাভাবে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়, এই ধরনের ধারণাগুলোকে সেট আপ করতে হবে। তারপর নর্মিং করতে হবে, একটা পার্টিকুলার ম্যানারে তো বলতে হবে। আমি একজন আমার প্রফেসরের সাথে কথা বলবো, তো আমি একটা বন্ধুকে যেভাবে বলি ওইভাবে তো বলি না, একটা পার্টিকুলার ম্যানারে বলতে হয়। তো কোন নর্মটাকে আমি ফলো করব সেইটাকে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের আসবে পারফর্মিং। তারপরে যেভাবে আমি সিলেক্ট করলাম এবার ওটাকে আমার পারফর্ম করতে হবে, সেই অনুসারে আমাকে কথাটা বলতে হবে। এবং তারপরে সবার শেষে আমাদের কী হবে? অ্যাডজার্নিং। বলছে যে এইখানে আমাদের একটা যা আমাদের থটটা আছে এটাতেই এখানে ইতি টানতে হবে। ঠিক আছে তো? তো এইটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি। ওকে, বেশ। নেক্সট বলছে প্রোটেকশন অফ অ্যান অরিজিনাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড রেকর্ডিং ইজ এ ডোমেইন অফ। ধরে নিচ্ছি যে কোনো একটি মিউজিক, ধরে নিচ্ছি আমি একটা কোনো গান বানিয়েছি বা একটা কোনো রেকর্ডিং করেছি, এবার ওটা আমি চাইছি যে আমারটাকে কেন কোনো অসাধু ব্যক্তি যেন ব্যবহার না করে ফেলে। তো এটার জন্য আমি কি করব? আমি ওটাতে কপিরাইট ক্লেম করব, তাই না? তো অবশ্যই সেটা কপিরাইটের অন্তর্ভুক্ত থাকে যদি প্রোটেকশন আমি এনেবল করি। এরপরে বলেছে ইন এ সোসাইটি where people learn from member of other culture and grow together is having অ্যান্ড ড্যাশ এনভায়রনমেন্ট। বলছি এমন একটা সোসাইটি যেখানে মানুষেরা একে অপরের সাথে শিখছে, বিভিন্ন কালচারের সাথে বেড়ে উঠছে, এই ধরনের পরিবেশকে কি বলা হয়? এটা আমাদের কমিউনিকেশনের পার্ট থেকে এই কোশ্চেনটা করেছে, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলি আমরা ইন্টার কালচারাল। ইন্টার বলি কিন্তু, ওকে, মাথায় রাখবো আমরা। কারণ এটা অনেকেই ভাববে যে স্যার এটা মাল্টিকালচারাল হতো, কিন্তু না, এটা ইন্টার কালচারাল হবে। কোশ্চেনটা ভালোভাবে দেখো, বলেছে আমাদেরই সোসাইটির মধ্যে, আমি অন্য সোসাইটিতে যাচ্ছি না, আমাদেরই সোসাইটির মধ্যে আদার কালচারের সাথে একসাথে বেড়ে উঠছি, তো অবশ্যই এটা ইন্টার কালচারাল হবে। এরপরে আরেকটি আমাদের কমিউনিকেশন থেকে দিয়েছে, দেখো এক একটি চ্যাপ্টার থেকে, রিসার্চ অ্যাপটিউড থেকে 6 থেকে 7টা কোশ্চেন দিয়েছে, আরও পাবে। কমিউনিকেশন থেকে দিয়েছে, টিচিংয়ের থেকেও আমরা পাবো। তো এটা কমিউনিকেশন থেকে বলেছে জার্নালিজম অফ কারেজ। তো এই জার্নালিজম অফ কারেজ, এই দুটো, এই লিস্ট 1 আর লিস্ট 2 এখানে তোমাকে মেলাতে বলেছে। তাহলে জার্নালিজম অফ কারেজ কোনটা আমরা দেখি? ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেখি।
ঠিক আছে তো। এবার ইন্ডিয়ান ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878 থেকে কোনটা আছে, এটা হয়ে যাবে আমাদের দ্য হিন্দু। লেট দ্য ট্রুথ প্রিভেল, এটা মূলত কোন জায়গার মধ্যে লক্ষ্য করতে পারি, বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য পিপল পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন, এটা মূলত কোন নিউজ পেপারের মূল কথা, এটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে তো। তো সঠিক অ্যান্সার তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, অবশ্যই বি হয়ে যাচ্ছে। ওকে তো, তাই তো 2 3 4 1 একদম বি হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এই যে টিচিং অ্যাপটিটিউডের কোশ্চেন আসা শুরু হয়ে গেল। টিচিং অ্যাপটিটিউডে আমাদের একটি সিস্টেম আছে, মক সিস্টেম, অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এবং তার মধ্যে আমাদের স্বয়ম আছে। স্বয়ম বলে আমাদের একটি চ্যাপ্টার আছে। তো এখানে স্বয়মের কিছু তোমাকে এখানে দিয়েছিল, স্বয়মের কিছু বৈশিষ্ট্য দিয়েছিল। যেমন প্রথম দিয়েছিল টু টেক এ বেস্ট টিচিং লার্নিং রিসোর্স টু অল দ্য লার্নার ইনক্লুডিং দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। বলছে দেশের দুর্বলতম সুবিধাবঞ্চিত ছাত্র গোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষাকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে স্বয়মের উদ্দেশ্য। আরেকটা দিয়েছে নট অল 3 কার্ডিনাল প্রিন্সিপাল অফ এডুকেশন এক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি। বলছে শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য হলো এক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি সম্পাদন না করা। আমরা সবাই জানি স্বয়মের উদ্দেশ্য কিন্তু ছিল এক্সেস, 3টে প্রিন্সিপাল এক্সেস, ইকুইটি আর কোয়ালিটিকে অক্ষত রাখা, তাই না? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে বি। এটা 1 হচ্ছে কারেক্ট, বাট 2 কিন্তু ইনকারেক্ট। এরপরে আরেকটি কোশ্চেন দিয়েছিল, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছিল, এটাও আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে দিয়েছে। সেটা কি, 13 নম্বর কোশ্চেনে কি বলেছে আমাদের, 13 নম্বর কোশ্চেনে বলেছে যে দুটো দিয়েছে আমাদের, দুটোকে মেলাতে বলেছে। একটা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম আর একটা ই লার্নিং রিসোর্স। যারা একটু আমরা স্বয়ংপ্রভা পড়েছিলাম তারা খুব সহজে এটাকে অ্যান্সার করে দিতে এসে পেরেছিলাম ওই সময়। ঠিক আছে তো, একটা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে তো, আর একটা হচ্ছে ই লার্নিং রিসোর্স। তো এটাতে আমাদের প্রথম কি হয়ে যাবে, ই লার্নিং প্ল্যাটফর্মে আমরা কি পেয়ে যাব, বা ই লার্নিং রিসোর্সে আমরা কি পেয়ে যাব। দেখো প্রথমে আছে দীক্ষা। ওকে তো, প্রথমে আছে দীক্ষা। তো দীক্ষা কি করে, দীক্ষা কি করে, এটা হচ্ছে বিদ্যাদান। স্বয়ং কি করে, স্বয়ং হচ্ছে অনলাইন কোর্স থ্রু মক সিস্টেমের মাধ্যমে চলে। স্বয়ংপ্রভা কি করে, স্বয়ংপ্রভা যেটা করে ব্রডকাস্টিংয়ের মাধ্যমে করে, অর্থাৎ বিভিন্ন চ্যানেলে। আমরা সবাই জানি শুরুটা হয়েছিল 32টা দিয়ে, তারপরে 34টা হয়েছে, এই এখন তো আরও বাড়তে পারে। তারপরে হচ্ছে ই পাঠশালা। ই পাঠশালার উদ্দেশ্য কী ছিল, এই যে 3 নম্বর হয়ে যাবে গ্রেডেড লার্নিং ম্যাটেরিয়াল। তো এটা আমাদের ডি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে গেছিলো। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ম্যাক্সিমাইজ দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, ক্লাসটি ভালো লাগছে তো, মানে আমি চাইছি এই ধরনের ক্লাস আমি 10 ইয়ার্সের, টোটাল 10 ইয়ার্সের আমি সলভ করাবো। অবশ্যই তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ স্যার 10 ইয়ার্সেরই আনুন, তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো। তো তোমরা সবাই মূলত ক্লাসটি করছো তো, ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই যেন লাইক করে দাও, লাইক করে দাও, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমার কোন সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টের 10 ইয়ারের কোশ্চেন সলভ চাইছো, কোন সাবজেক্ট তোমার, লিখে জানাও। এবং অবশ্যই লাইক করে দাও, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নাও, যেন এই ধরনের ক্লাসেস এবং ফ্রি ক্লাসেস যেগুলো হয় আমাদের অ্যাপে, সেগুলো যেন তোমার মিস না হয়ে যায়। আমাদের ইউটিউব চ্যানেলেও ফ্রি ক্লাসেস আসে, বেশিরভাগ ক্লাসেস কিন্তু আমাদের ফ্রি ক্লাসেসগুলো আমাদের অ্যাপে হয়। তাই ডেসক্রিপশন বক্সে যে অ্যাপের লিঙ্কটা আছে অবশ্যই ডাউনলোড করে নেবে অ্যাপটাকে, এবং তার সাথে সাথে বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত থাকবে। ওকে, তো যেটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাক্সিমাইজ দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশন ইনস্টিটিউশন, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ম্যাক্সিমাইজ করে, মানে অনেক বেশি বাড়িয়ে দেয় লার্নিং এনভায়রনমেন্টটাকে। ঠিক আছে তো, শিক্ষার যে পরিবেশের যে জায়গাটা, পরিবেশ আমরা তো সবাই জানি। দেখো শিক্ষার যদি তুমি কোনো কিছু পড়ছো, পরিবেশ যদি ঠিকঠাকভাবে না থাকে, পরিবেশ যদি ভালো না পেয়ে যাও, দেখবে তুমি ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারবে না। তো এই জায়গাটার জন্য নিচের অপশনগুলোর মধ্যে কোনটা কাজে লাগে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, ফর্মেটিভ এভালুয়েশন। ঠিক আছে, কারণ আমরা কি ফর্মেটিভ, কারণ হচ্ছে আমরা নানাভাবে ইউনিট টেস্ট বলো, মানে প্রতিনিয়ত লার্নারদেরকে যাচাই করি। একটা ইউনিট কমপ্লিট হলো, যাচাই করা হলো, একটা ইউনিট কমপ্লিট হলো, যাচাই করা হলো। যেমন আমাদের পেইড ব্যাচে কী করা হয়, সেম সিনারিওতে আমরা করি, একটা করে ইউনিট মূলত কমপ্লিট করি, মক টেস্ট দিই, একটা করে ইউনিট কমপ্লিট করি, মক টেস্ট দিই, সেম সিনারিওতে সব কিছুকে কমপ্লিট করা হয়। নেক্সট আমাদের রয়েছে 15 নম্বর কোশ্চেনটা আরেকটা দিয়েছিল, সেটা হচ্ছে কি অ্যাডোলেসেন্স লার্নার এবং তাদের ডাইমেনশনকে নিয়ে।
অর্থাৎ বয়স সন্ধিকালে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য কী কী এবং সেখানে কী ধরনের বৈশিষ্ট্যগুলোকে কোন পর্যায়ের ভিত্তিতে আমরা ওগুলোকে কানেক্ট করাতে পারি, সেটা কি সোশ্যাল, কগনিটিভ, একাডেমিক, ইমোশনাল, কোনটার সাথে কানেক্ট করাতে পারি। তো 15 নম্বর কোশ্চেনটিকে যদি তোমরা দেখো, প্রথমে বলেছে মুভিং ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তারা কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে থিঙ্কিংটাকে নিয়ে যায় বা থিঙ্কিং প্রসেসটাকে নিয়ে যায়। এটা কোন ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে? এটা হয়ে যাচ্ছে তাদের, দেখো থিঙ্কিং প্রসেসের কথা বলছে, অবশ্যই একাডেমিক হবে। ইন এ প্রসেস অফ স্টাবলিশিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, তাদের নিজের আইডেন্টিটিটা মূলত তাদের তৈরি করার একটা জায়গা তৈরি হয়। এটা আমরা কোথায় দেখতে পারি? এটা কিন্তু হচ্ছে আইডেন্টিটি তৈরি করছে কার সামনে? আইডেন্টিটি তৈরি করছে সমাজের সামনে। তো এটা হয়ে যাবে সোশ্যাল। তারপরে ডেমনস্ট্রেট রেজিলেন্সেস অ্যান্ড কপিং স্কিল, অর্থাৎ প্রতিরোধী এবং মোকাবিলা করার দক্ষতার একটা ধরে নিচ্ছি যে তারা প্রদর্শন করছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা খুব সহজেই স্কিলকে সহজেই শিখে নিতে পারে। একটা দিকে দেখলো এবং সমস্ত কিছুকে শিখে নিল, অ্যাকোয়ার করে নিল, সেটাও কিন্তু তাদের সম্ভব হয়। তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইমোশনাল। তারা একটা বিষয়কে দেখে এবং তার ভিত্তিতে তারা ভাবে আচ্ছা এটা আমার দরকার। ফোকাস অন পার্সোনাল ডিসিশন মেকিং, এটা হয়ে যাবে কগনিটিভ। কারণ কি? প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এগুলো কগনিটিভ এবিলিটি ছাড়া সম্ভব হয় না। তো এটা আমাদের বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের একটা ডিআই দিয়েছিল, ঠিক আছে? তো ডিআই নিশ্চয়ই তোমরা জানো, ডিআই আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন বলা হয়। এবং ডিআই এর মধ্যে আমাদের সমস্ত কিছুকে মূলত একটা চার্ট আকারে দিয়ে দেয়। সেটা হতে পারে লাইন চার্ট, হতে পারে বার চার্ট, হতে পারে টেবিল চার্ট, যেমন এটা টেবিল চার্টে দিয়েছে, হতে পারে পাই চার্ট, ঠিক আছে? তো তো এর আগের বছরে, তার আগের বছর পাই চার্ট দিয়েছিল, তারপরে লাইন চার্ট দিয়েছে, এবার আবার আমাদের ধরে নাও টেবিল চার্ট দিয়েছে। তো নেক্সট টাইম বার চার্ট বা এই ধরনের চার্ট দেখবে তোমাদের 24-এর যে পরীক্ষা আছে, বার চার্টের জায়গাগুলোতে আসার সম্ভাবনা আছে। বেশ, তো এখানে যদি আমরা দেখি, একটু ভালোভাবে লক্ষ্য করি, কি বলেছে? ফলোইং দ্য টেবিল প্রোভাইড ফিগার, যেটা কিনা রুপিসে আছে, অন অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ এ ফার্ম অফ 2 years 2010 and 2011. In 2011 which of the following two categories registered the same percentage increase? আচ্ছা, বলেছে তোমাকে এমন দুটো ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে যেটাতে কিনা পার্সেন্টেজ ইনক্রিজ সেম ছিল। তাহলে প্রত্যেকটাকে বার করি, যেহেতু ইনক্রিজ বলেছে। ইনক্রিজ আমরা কিসের থেকে বার করি? আমরা যখন বলি যে কতটা বেড়েছে, তাহলে তুমি পূর্বেরটার থেকে কাউন্ট করে দেখো। আমি যদি বলি যে বলো তো 2011 সালে কতটা বেড়েছে, তখন তুমি কার সাথে কাউন্ট করে দেখবে? তুমি দেখবে 2010 সালে কত ছিল আর 2011-তে কত আছে, মাইনাস করে দেখবে। 2010-এর থেকে 2011-কে মাইনাস করে দেখবে এবং দেখবে যত আসছে তার মানে তুমি ধরে নেবে যে হ্যাঁ তার মানে এটা বেড়েছে, এতটা বেড়েছে। তো সেম সিনারিও এখানে আমরা করব। প্রথমে আমরা র মেটেরিয়ালটাকে করি। দেখো র মেটেরিয়ালে কত আছে? 2011-তে কত হয়েছে? 6240। তো 6240 মাইনাস 5200 2010-এ যা ছিল, বাই 5200 ইন্টু 100। আচ্ছা, এখানে তো জায়গা হচ্ছে না, এখানে তো জায়গা হচ্ছে না, দাঁড়াও, নিচে জায়গা আছে। আচ্ছা, এখানে করছি আমি, হ্যাঁ, র ম্যাটেরিয়ালটাকে আমি নিচে করছি, তাহলে সবারই ক্ল্যারিটি চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি করছি র দিয়ে করছি। তাহলে কি 6240 5200 বাই 5200 ইন্টু 100। এবার তোমরা বলবে স্যার কেন ইন্টু 100 করলেন স্যার? এটা কারণটা হচ্ছে তোমাকে এখানে পার্সেন্টেজ কতটা ইনক্রিজ হয়েছে সেটাকে ধরতে বলেছে, তার জন্য আমরা এটাকে করছি। তো তাই যদি করি আমরা, তাহলে এখানে হয়ে যাবে 1040 0 ক্যান্সেল আউট, 20 চলে আসবে, 20%। এটা গেল র ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবার সেমভাবে তুমি পাওয়ার আর ফিউলকে ব্যবহার মানে এখানে করে নাও। তো আমি এখানে করছি পাওয়ার আর হচ্ছে ফিউল। এখানে কত দিয়েছে? 9450 মাইনাস কত হবে? 7000 করলাম। বাই কত করব আমরা? 7000 ইন্টু কত করব আমরা? 100। জিরো জিরো ক্যান্সেল আউট হবে, আমাদের চলে আসবে 35%।
ঠিক আছে? তো এটা গেল পাওয়ার অ্যান্ড ফিউল। এবার স্যালারিটা বার করব, আমি স্যালারিটা এখানে বার করছি। স্যালারিটা কত আছে আমাদের? স্যালারিটা আছে হচ্ছে এখানে 12,600, এখানে 9,000, 12,600 মাইনাস 9,000 বাই কত হবে? 9,000 ইন্টু কত হবে? 100। তাই যদি করি আমরা, তাই তো 40% আমি পেয়ে যাচ্ছি। হলো, স্যালারিটা বের করে নিলাম। সেমভাবে আমি কি বার করব? প্লান্ট অ্যান্ড মেশিনারি। তো আমি প্লান্ট লিখে করছি। এবার আমি প্লান্টটা বার করব। প্লান্টে কি আছে? এখানে আছে 25,000 আর 20,000। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, এখানে 1000 হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, তো এখানে আমরা কত করব? 0 0 ক্যান্সেল আউট, 25 চলে আসবে। এটা গেল আমাদের প্লান্ট। এবার আমরা আরও দুটো বাকি আছে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং আর একটা আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো করার জায়গা তো পাচ্ছি না, তো আমি এখানে করছি। হ্যাঁ, অ্যাডভার্টাইজিংটা এখানে করছি। তাই যদি হয় 19,500 মাইনাস 15,000 বাই হয়ে যাবে 15,000 ইন্টু 100। তো তাই যদি করি আমরা, তো 15,000 কত হবে? 0 0 ক্যান্সেল আউট, 30% পেয়ে যাচ্ছি আমরা। এটা গেলো অ্যাডভার্টাইজিং। এবার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করব। এখানে করছি রিসার্চ। কত আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে? 26,400 মাইনাস 22,000 বাই করে দেবো 22,000 ইন্টু করে নেব 100। কত হচ্ছে তাহলে? তাই কি? দাঁড়াও দেখে নিচ্ছি আমি। একদম ঠিক আছে। তো এখানে হয়ে যাবে আমাদের 0 0 ক্যান্সেল আউট যদি হয় 10 কেটে গেল 20%। তো এবার দেখো আমাদের বলেছে দুটো এমন ক্যাটাগরি খুঁজতে যেখানে কিনা সেম পার্সেন্টেজ ইনক্রিজ আমরা দেখতে পারবো। তো আমরা যদি দেখি র মেটেরিয়াল, এই যে র মেটেরিয়ালে আমরা 20% পেয়েছিলাম, সেমভাবে আমরা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও 20% পেলাম। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? এই যে ডি নম্বরটা সঠিক, র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এইভাবে সিম্পল ম্যানারে আমাদের এই ডিআইটা করতে হবে। আরেকটা ডিআই দিয়েছে যেটা কিনা লাইন গ্রাফ বলি আমরা। এই ডিআই এর মধ্যে কি বলেছে একটু যদি ভালোভাবে লক্ষ্য করি। এই ডিআই বলেছে দ্য রেশিও অফ মেল টু ফিমেল স্টুডেন্ট ইন এ কলেজ, ঠিক আছে? তো ফর 5 years is plotted in a following line graph. If the number of female student doubled in 2009, আচ্ছা ডাবল হয়ে যাচ্ছে, বাই হোয়াট পার্সেন্ট ডিড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইনক্রিজ ইন 2009? বেশ, তো ধরে নিচ্ছি আমরা রেশিও মেল টু ফিমেল স্টুডেন্ট, তাহলে হচ্ছে আমি এখানে করছি হ্যাঁ, এম মেল টু ফিমেল, তো মেল বাই ফিমেল। এবার বলছে যদি আমরা লাইন গ্রাফে দেখি 2008 সালে, এই যে 2008 সোজা যদি দেখি কত হচ্ছে 2.5। 2008 যদি দেখি আমরা কি আছে, 2008 যদি আমরা লক্ষ্য করি মেল বাই ফিমেল ইকুয়াল টু 2.5। এবার আমাদের এখানে বলেছে যে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট এখানে যেটা রয়েছে, হ্যাঁ, ইফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইজ, এখানে আমাদের বলেছে 100। ধরে নিচ্ছি যে আমাদের নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট হচ্ছে 100, তাহলে নাম্বার অফ মেল স্টুডেন্ট কত হবে? স্বাভাবিক ব্যাপার,
ফিমেল স্টুডেন্ট যদি 100 হয় তাহলে নাম্বার অফ মেল স্টুডেন্ট কী হবে 2.5 ইন্টু 100 কত হবে 250। এবার আমাদের ফিমেল স্টুডেন্ট আর ডাবল বলেছে, 2009 সালে ফিমেল স্টুডেন্ট ডাবল হয়ে গেছিলো। এই যে দেখো বলেছে ফিমেল স্টুডেন্ট ডাবল হয়ে গেছিলো, দ্বিগুণ হয়ে গেছিলো, ঠিক আছে তো 2009 সালে। তাহলে যদি ডাবল হয় তাহলে 100 ওভারঅল 100 ধরছি আমি এখানে, যেহেতু আমার পার্সেন্টেজের ভিত্তিতে ধরছি 100 ধরছি, তো এখানে 2 তার মানে 200। তাই যদি ডাবল হয় তাহলে যদি আমরা এখানে 2009-এর প্রেক্ষিতে দেখি মেল বাই ফিমেল হচ্ছে আমাদের 3, ঠিক আছে তো মেল বাই ফিমেল হচ্ছে কত আমাদের 3। এই যে দেখো 2009-এ এই যে দেখো বলা হয়েছে 3, আর মেল বাই ফিমেল অর্থাৎ 200 এটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে সহজেই বলতে পারি মেল আর নাম্বার অফ মেল স্টুডেন্ট কত হচ্ছে 600 হবে, ঠিক আছে তো 3 2 6 600 হয়ে যাবে। এবার আমাদের এটা পার্সেন্টেজ বার করতে বলেছে, যদি এর পার্সেন্টেজটাকে আমরা বার করি তাহলে কত হচ্ছে 600 মাইনাস 250 বাই 250 ইন্টু 100, তাই যদি হয় 350 বাই 250 ইন্টু 100, তাই যদি হয় 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 সাথে 35 5 25 140, তো আমাদের 140 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ সি নম্বরটা আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। 17-এর আমাদের সি অ্যান্সারটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এইভাবে করতে হবে। এবার দেখো আরেকটি প্রশ্ন তোমাকে করেছে, 18 নম্বর প্রশ্নটা দেখো, গ্র্যাজুয়েশন আর রিজন দিয়ে করেছে, যে বলেছে ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যাল নমুনার প্রক্রিয়া অ্যান্ড যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন নমুনাগুলোর ডিজিটাল সংখ্যায় রূপান্তর করে। বলছে ডেটা অ্যাকুইজিশন কিছু নয়, সেটা হচ্ছে সিগন্যালের নমুনা গ্রহণ করার একটা প্রক্রিয়া, যেখানে কিনা বাস্তব থেকে সমস্ত ডেটাকে গ্রহণ করে, ঠিক আছে তো বাস্তব পৃথিবী থেকে সমস্ত ডেটাকে গ্রহণ করে এবং তারা ডিজিটাল সংখ্যায় রূপান্তর করে। যেমন ধরে নিচ্ছি তুমি একটা জায়গায় কোনো একটা জায়গায় গেছো, কোনো একটা গ্রামে গেছো, পুরুষের সংখ্যা কত স্ত্রীর সংখ্যা কত, হ্যাঁ সেটাকে গণনা করতে, এবং তুমি নমুনা নিলে কিছু পুরুষ এবং স্ত্রী, এবং সেই অনুসারে তুমি তারপর একটা সিদ্ধান্ত টানলে বা তুমি একটা ডেটা নিলে যে এই গ্রামের 50% হচ্ছে পুরুষ আর 50% হচ্ছে মহিলা। তাহলে এটা তুমি কি করলে, ডেটাটাকে তুমি একটা ডিজিটাল সংখ্যায় কনভার্ট করলে, তো যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। এটা তুমি কিভাবে করতে পারবে, যখন তুমি সফটওয়্যার ব্যবহার করবে, তারপরেই তো তুমি এটা করতে পারবে। বলেছে এবার যুক্তি কি দিচ্ছে, ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশে বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে এই ডেটা কম্পিউটার প্রদর্শন বিশ্লেষণ সংরক্ষিত হতো। একদম ঠিক, যা আমরা দেখলাম ওটাকেই আমরা এন্ট্রি করলাম ডেটাকে, ওই ভিত্তিতেই তো একটা ডিজিটাল ফরম্যাটে আমরা পেলাম। তো অবশ্যই এখানে আমাদের এ অ্যান্ড আর দুটোই সঠিক, আর এ ইজ এ মানে সঠিক ব্যাখ্যা, এ হচ্ছে সঠিক ব্যাখ্যা, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখো বলেছে P/Q। আচ্ছা, এইটা একটু আমাদের এর আগের বার খুব জটিল একটা ম্যাথ দিয়েছিল, অনেকেই এই ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখবে, এটাকে একটা আইডিয়াল ফর্মেশন, কোশ্চেনের আইডিয়াল ফর্ম হিসেবে ধরে নিও না এটাকে। এই ধরনের কোশ্চেন প্রতিবার হয় না, ঠিক আছে তো দেখবে 50টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এমন দেবে যেটা কিনা একটু জটিল, তো ওই জটিলতার মধ্যে এটা একটা ছিল, ঠিক আছে। তো এটা করারও একটা ছোট্ট একটা ট্রিক আছে। কি বলেছে, P/Q হচ্ছে 1:2, Q/R হচ্ছে 4:3, R/S হচ্ছে 4:5। তাহলে U ইজ 50% মোর দ্যান S। U হচ্ছে 15% মোর কার S এর। হোয়াট ইজ দ্য রেশিও অফ P অ্যান্ড U, P/U। তাহলে এটা করার সহজ নিয়ম হচ্ছে তুমি এটাকে লিখে নাও, P/Q, তারপর বলছে Q/R, তারপর R/S লিখে নিলে। এবার P/Q বলেছে, তাহলে তুমি লেখো 1:2। তারপর বলেছে Q/R, তার মানে লেখো 4:3। R/S বলেছে 4:5, তো এখানে লেখো 4:5 করে নিলে। এবার আমাদের রেশিওর একটা নিয়ম হচ্ছে, পাশের সংখ্যা যেটা থাকে তার পাশাপাশি আমরা তাই বসিয়ে দিই। তো এখানে দেখো 2 আছে, তো আমরা এখানে 2 বসালাম পাশেরগুলোতে। এখানে 4 আছে, তার আগে তো আগেরটাতে 4 বসালাম এবং পরেরটাতে আমাদের 3 বসাতে হবে। এবার আগেরটাতে 4 আছে, তো এখানেও 4 বসাতে হবে, এখানেও 4 বসাতে হবে। এবার আমি এখান থেকে বার করি, তো এখানে কত হচ্ছে আমার 4 4 16, আর এখানে কত হচ্ছে 16 16 দুগুণ 32, ঠিক আছে তো 32। তারপর এখানে কত হচ্ছে 3 2 6, 4 6 24, আর এখানে কত হচ্ছে 3 2 6,
5 6 30 হলো। এবার আমি যদি কাটাকুটি করে নিই, 8-এ এখানে 2 দিয়ে 8-এ যাবে, 16-তে যাবে 32, 12-তে যাবে, আর এটা 15-তে যাবে হলো। এবার আমাদের বলেছে ইউ ইজ 15% মোর দ্যান এস। ইউ হচ্ছে 15% মোর দ্যান কার? এসের। তো আমাদের এস কত? এস হচ্ছে আমাদের 15, তো ইউ ইকুয়াল টু 15% মোর দ্যান বলেছে, তার মানে 100। তাহলে এটা যদি আমরা করি কত পেয়ে যাব? 22.5। ঠিক আছে, তো তাহলে পি আর ইউ এর তোমাকে এখানে রেশিও বার করতে বলেছে, তো পি ইস টু ইউ করে নাও। পি কত এসেছিল আমাদের? দেখো পি এসেছিল 8, তো লিখলাম 8। আর আমাদের ইউ কত? এই যে ইউটা আমরা কত পেলাম? 22.5। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে 8 2 16 45, তাহলে 16:45। তো ডি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে আমাদের। এই কোশ্চেনে বলেছে লিস্ট 1 আর লিস্ট 2 করে মেলাতে বলেছে। ঠিক আছে, তো লিস্ট 1 আর লিস্ট 2 করে আমাদের এখানে মেলাতে বলেছে। তো এখানে কি মেলাবো আমরা এখানে কি মেলাবো বা কোন জায়গাটাকে মেলাবো একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো একদিকে রেখেছে ডেটা নিয়ে, ভালোভাবে এই লিস্ট 1 লিস্ট 2-র মধ্যে যা লেখা দেবে ওগুলো একটু ভালোভাবে পড়বে। একদিকে বলেছে ডেটা নিয়ে, আরেকটা বলেছে ডেসক্রিপশন অফ ডেটা। ঠিক আছে, তো একদিকে বলা হয়েছে ডেটা, আরেকটা বলা হয়েছে ডেসক্রিপশন অফ ডেটা। ওকে, তো এখানে যদি আমরা দেখি ডেটাতে যদি দেখি কোয়ালিটেটিভ ডেটা, কোন ধরনের ডেটাকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলবো? এটা আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে, কোন ধরনের ডেটাকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলবো? এই যে ডেসক্রিপটিভ যেটা থাকবে ওটা কোয়ালিটেটিভ হয়, কোয়ান্টিটেটিভ হয়, নম্বর নির্ভর, যেহেতু ওটা ডেসক্রিপটিভ হয় না, ওটা কি হয়? নম্বরের দ্বারা নিউমেরিক্যাল ফর্মে সেটা থাকে। ঠিক আছে, তো ওটা কি থাকে? কোয়ান্টিটেটিভ নিউমেরিক্যাল ফর্মে থাকে। ওকে, তো এটা আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, কোয়ান্টিটেটিভ ডেটা হয়ে যাবে কাউন্টেবল অ্যান্ড মেজারেবল। তারপর বলছে ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা কী ধরনের ডেটা? ডিসক্রিট ডেটা আমাদের কি হয়ে যাবে? দেখো এখানে একটু যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের এখানে 4 নম্বর, অর্থাৎ যেটা কাউন্টেবল সেটা হচ্ছে ডিসক্রিট, আর কন্টিনিউয়াস যেটা কিনা ইন্টারভাল স্কেলে ব্যবহার করা হয়, তো এটা আমাদের 3 নম্বর হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? সি। ওকে, তো এবার দেখো আরেকটা খুব সুন্দর দিয়েছিল, হ্যাঁ, তো খুবই সিম্পল দিয়েছিল। দেখো এটা স্কোয়ার হয়েছে, শুধু স্কোয়ার হয়েছে, 3-এর স্কোয়ার এখানে হয়েছে, এটা 5-এর স্কোয়ার হয়েছে, 3 3 9, হ্যাঁ, 5 5 25, তাহলে 9 + 25 করলে 34 চলে আসবে। ঠিক আছে, তো এটাও 3-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, 3 3 9, হ্যাঁ, তারপরে 9 9 81, তাহলে কত হচ্ছে? 90। ঠিক আছে, এটাও হয়ে যাবে স্কোয়ার, এটাও স্কোয়ার, তো এটা হয়ে যাবে 1, তো 1-এর স্কোয়ার তো একই হবে, আর 5-এর স্কোয়ার হয়ে যাবে 25। ঠিক আছে, তো এখানে আমাদের কত হয়ে যাচ্ছে? 26। তো সঠিক অ্যান্সার আমরা এ করে বেরিয়ে আসবো। ঠিক আছে, এরপরে আরেকটি কোশ্চেন দিয়েছিল সার্টেন গোট। মেনশনটা বলেছো মেনশনটা বলেছে এল এভাবে। ঠিক আছে, তো আর এদিকে প্যাটার্নটাকে বার করতে বলেছে। তো একটুখানি ভালোভাবে লক্ষ্য করো, আমি এখানে করছি। দেখো মেনশন, এটাকে লিখে নেব আমরা MENTION, মেনশন। এটাকে কি করতে বলেছে? LNE, এটা বেসিক্যালি TT বলেছে, কিন্তু কোশ্চেনে এটা ভুল দিয়েছিল। ঠিক আছে, তো এটা হয়ে যাবে I, এটা হয়ে যাবে T। ওকে, তো TTNO, খুব সহজে বুঝতে পারবে। দেখো প্রথমের যেটা লেটারটা আছে এটা -1 হয়েছে। দেখো আমরা সবাই জানি ABCD যদি তুমি পড়ো, এল এর পরে এম হয়, এম এর পরে এল হয় না, ABCDEFGHIJKL তারপর এম, তো এখানে -1 হয়েছে, আর পরেরগুলো জাস্ট ক্রস করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইকে এদিকে নিয়ে আসা হয়েছে, এনকে এদিকে নিয়ে আসা হয়েছে, টিকে এদিকে নিয়ে আসা, আইকে এদিকে নিয়ে আসা হয়েছে, ওকে এদিকে নিয়ে আসা হয়েছে, এনকে এদিকে নিয়ে আসা হয়েছে। তাহলে এই ফরমেশনে মেনশনটা এরকem হচ্ছে। তাহলে এবার সেম ফরমেশনে আমাদের প্যাটার্নটাকে বার করতে বলেছে, তো আমরা তাই করব, PATTERN। ঠিক আছে, তো প্যাটার্নের, তাহলে যদি আমরা প্রথমটা যদি করি তাহলে প্যাটার্নে OP, তাহলে ও হচ্ছে, এবার এটাকে আমি এখানে নিয়ে আসবো, টিটাকে আমি এখানে নিয়ে আসবো, তেমনভাবে এই টিটাকে আমি এখানে নিয়ে আসবো, ইটাকে আমি এখানে নিয়ে আসবো, আরটাকে আমি এখানে নিয়ে আসবো, এনটাকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে? OTAETNR, তাহলে আমাদের এখানে OTAETNR, এই যে সি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু এগুলো করতে হয়। এরপরে বলেছে
ফাইন্ড দ্য মিসিং নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার। বেশ, এবার তোমাকে বলেছে এখানে কোশ্চেন মার্কে কী হবে, এখানে সবগুলোতে নম্বর দেওয়া আছে কিন্তু মাঝেরটাতে দেওয়া নেই। এবার তোমাকে এখানে ধরতে বলেছে, তো একটু যদি ভালোভাবে লক্ষ্য করো এখানে বাহুগুলোর ভিত্তিতে আছে। দেখো চার এখানে কেন দেওয়া আছে, 4টা বাহু আছে, 1 2 3 4। এখানে 3 কেন দেওয়া আছে, 3টে আছে, এটা যেহেতু ত্রিভুজ 1 2 এই 3। এখানে 4 কেন আছে, এই 4টা আছে, 1 2 3 4। এখানে 4 কেন দেওয়া আছে, এই 1 2 3 4। তাহলে এখানে কত হবে, এই 1 2 3 4 এই 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আমাদের 23-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 5, অর্থাৎ ডি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। এবার 24 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছিল খুব ইজি দিয়েছিল, শুধু কিউব করতে হবে। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটা 2-এর কিউবে আছে, 2 2 4 4 2 8। এটা 3-এর কিউবে আছে, হ্যাঁ 3 3 9 3 9 27। এটা 4-এর কিউবে আছে, 4 4 16 4 16 64। এটা 5-এর কিউবে আছে, 5 5 25 5 25 125। এটা 6-এর কিউবে আছে, 6 6 36 6 36 216। তাহলে এটা 7-এর কিউব হবে। 7-এর কিউব যদি হয় আমাদের, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 343। সি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা 24 নম্বর প্রশ্নের উত্তর ছিল। 25-এ কি বলেছে, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার। বলেছে এখানে এমন একটি গ্রুপ অফ লেটারকে বার করো যেটা কিনা অন্যটার থেকে আলাদা। ওকে, তো এখানে যদি তুমি লক্ষ্য করো এ বি সি, দ্বিতীয় টার্মগুলো এ বি সি সিকোয়েন্সিয়ালি হচ্ছে, তারপরে আগের টার্মটাকে দেখো ইউ ভি ডাব্লিউ, ঠিক আছে। সেমভাবে তুমি সি নম্বরটা দেখো এল এম এন, আগেরটাকে দেখো এক্স ওয়াই জেড, ঠিক আছে। পরেরটাকে দেখো ই এফ জি পি কিউ আর। কিন্তু দেখো এইভাবে এটাকে তুমি কোনোভাবেই মেলাতে পারছো না, তো এটা হচ্ছে আলাদা, অন্যগুলোর থেকে বি নম্বরটা হচ্ছে আলাদা। ওকে, তো নেক্সট আরেকটা দিয়েছিল কোশ্চেন। আচ্ছা, ভালো লাগছে তো, মানে এই ধরনের সলভ যদি আমি 10 বছরে করিয়ে দিই তাহলে তোমাদের যে সুবিধা হবে, তো একটু জানাও, ঠিক আছে, একটু লিখে জানাও কমেন্ট সেকশনে, একটু লিখে জানাও, ঠিক আছে। অবশ্যই তোমরা জানাও যে তোমার সাবজেক্ট কি, কোন সাবজেক্টে তুমি 10 বছরে কোশ্চেন এভাবে সলভ চাইছো, পেপার অনেক চাইছো কিনা সেটা জানাও। আর ফ্রি ক্লাসেস করতে হলে আবারও বলবো, ফ্রি অফ কস্ট আমাদের ক্লাস করানো হয়। ফ্রি ক্লাসগুলো তুমি জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম আছে এবং আমাদের যে অ্যাপের লিঙ্কটা আছে, এই 3টাকে একটু জয়েন করে নাও, তাহলে সহজেই তুমি কিন্তু ফ্রি অফ কস্ট টোটাল ক্লাসটাকে করতে পারবে। ওকে, তো বেশ, মেইন কোশ্চেন আমরা ফিরে যাই। বলেছে 26 নম্বর কোশ্চেন বলেছে এ ম্যান হ্যাজ এ সার্টেন নাম্বার অফ স্মল বক্সেস টু প্যাক ইন্টু পার্সেল। কিছু ছোটো ছোটো বক্সেসকে একটা পার্সেলে প্যাক করেছে। ইফ হি প্যাক 3 4 5 6 ইন এ পার্সেল, তা সে যদি 3 4 5 6 এগুলো পার্সেলে প্যাক করে, হি লেফট ওভার উইথ ওয়ান। ইফ সে যদি লেফট করে একটাকে, ইফ হি প্যাক 7 ইন এ পার্সেল নান ইজ ওভার। এ দেখো, এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। বলেছে ইফ হি প্যাক 7 ইন এ পার্সেল, হ্যাঁ, নান ইজ লেফট ওভার। সে যদি প্যাক করে 60টাকে এবং কোনোটাই সে বাক্স বাকি থাকলো না তার আর, হোয়াট আর দ্য নাম্বার অফ বক্সেস হি মে হ্যাভ টু প্যাক। তো তার মানে একটাও বাকি থাকলো না, মানে তোমাকে এমনটা খুঁজতে বলছে যেটার কোনো অবশিষ্ট থাকবে না, নিচের অপশনগুলোর মধ্যে যেটার কোনো অবশিষ্ট থাকবে না। ওটাই তো বলেছে এখানে, নান অফ লেফট ওভার। যদি অবশিষ্ট থাকে তাহলে ওটা লেফট থাকলো, ঠিক আছে, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে লেফট হবে না। তো দেখবে তুমি 301কে তুমি যখন 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 301কে যখন তুমি 7 দিয়ে তুমি এটাকে ভাগ করতে যাবে, তখন দেখবে তোমার এটা বেরিয়ে আসবে। যেমন আমি যদি এখানে করি 4 7 28 হলো, 4 7 28, এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 7 21। দেখো এটা মিলে গেল, কিন্তু কোনো কিন্তু লেফট হলো না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। এইভাবে মাথা খাটিয়ে ঝটাপট করে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে আরেকটি কোশ্চেন দিয়েছিল আমাদের, কি দিয়েছে, ইন এ গ্রুপ অফ পার্সন ট্রাভেলিং ইন এ বাস 6% ক্যান স্পিক তামিল। বলেছে 6 জন ব্যক্তি আছে যারা কিনা তামিলে কথা বলতে পারে। তো ধরে নিচ্ছি 6 জন ব্যক্তি যারা কিনা তামিলে কথা বলছে, তো এটা আমি লিখছি তামিল হলো। এবার বলছে 15 জন ক্যান স্পিক হিন্দি। 15 জন এমন আছে যারা কিনা হিন্দিতে কথা বলতে পারে, 15 জন হচ্ছে হিন্দি করলাম। অ্যান্ড 6 ক্যান স্পিক গুজরাটি। তো আবার 6 জন এমন আছে যারা কিনা গুজরাটি বলতে পারে হলো। এবার বলেছে ভালোভাবে বোঝো, এইবার এখান থেকে কিন্তু টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে। ইফ 2% ইন এ গ্রুপ ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজ। ধরে নিচ্ছি একটা এই যে গ্রুপে 2 জন এমন আছে যে কিনা মূলত 2টো ভাষা বলতে পারে, অ্যান্ড 1
পার্সন ক্যান স্পিক অল দ্য 3 ল্যাঙ্গুয়েজ। তাহলে দুজন এমন আছে দুটো ভাষা বলতে পারে, তাহলে এখানে আমি দু বসাতে পারি। এই যে দেখো তামিল আর হিন্দি দুটো এখানে মিক্সচার হচ্ছে। একজন না এমন আছে যে কিনা সমস্তটাকে বলতে পারে, 3টে ভাষাই বলতে পারে, তাহলে এখানে বসাতে পারি 3টের মিলনস্থল এখানে, তাই না? 3টের মিলনস্থল এখানে। তো এই জায়গাতে বলেছে অ্যান্ড 1 পার্সন অল স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, দেন হাউ মে পার্সন আর দে ইন গ্রুপ। তাহলে কি করতে পারি আমরা, দেখো ভালোভাবে বোঝো। 6 জন আছে, তার মধ্যে 2 জন এমন আছে সব কথা বলতে পারে, তার মানে এখানে 3 জন আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে 15 জন, 15 জনের মধ্যে 2 জন এমন আছে যে কিনা দুটো ভাষাই বলতে পারে, আর একজন এমন আছে 3টেই বলতে পারে, তার মানে 12 জন ঠেকছে তাহলে মানে আমাদের হিন্দি ভাষার। তারপরে আমাদের গুজরাটি ভাষার 6 জন ছিল, 6 জনের মধ্যে এখানে বলেছে যে একজন শুধু এমন আছে, তাই তো? তো এখানে আমাদের হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে দেখি টোটাল এখানে আমাদের 20, ঠিক আছে, +2 + 1 তাহলে 23 হচ্ছে। তো এখানে আমাদের সি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি পেয়ে যাব, সি নম্বরটা আমরা এখানে সঠিক অ্যান্সার পেয়ে যাব। তো অর্থাৎ 23 জন। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা দিয়েছিল, আর কোশ্চেনটা ভুলও ছিল। হাউ মেনি স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল আর প্রেজেন্ট ইন ফিগার। দেখো বাংলায় আবার শুধুমাত্র চতুর্ভুজ চেয়েছে, এখানে আবার বলেছে স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। তো আমরা একটু স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলগুলোকে দেখি। তো যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো এই যে একটা আমরা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, এই যে একটা পেয়ে যাচ্ছি 2টো, এই যে একটা পেয়ে গেলাম 3টে, এই যে পেয়ে গেলাম 4টে। তাহলে রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমাদের 4টা। এবার স্কোয়ার খুঁজবো, তাহলে এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, পুরোটা একটা স্কোয়ার, তারপর এটাও একটা স্কোয়ার। তার মানে কত হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 4, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 6, মানে টোটাল 4 + 6 কত হবে 10। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সি। ঠিক আছে, তো এটাকে আমাদের করতে হতো। এরপরে দেখো আরেকটি কোশ্চেন দিয়েছে, এটা লজিক্যাল রিজনিং থেকে দিয়েছিল। বলছে সাম ব্রিক্স আর সিমেন্ট। কি বলেছে, সাম ব্রিক্স আর সিমেন্ট, সিমেন্টের কিছুটা অংশ হচ্ছে ব্রিক্স হলো। এবার বলছে অল সিমেন্ট আর স্যান্ড, যতটা সিমেন্ট আছে সম্পূর্ণটাই হচ্ছে স্যান্ড। এবার তোমাকে কনক্লুশন টানতে বলেছে, নো ব্রিক্স আর স্যান্ড, ব্রিক্স, নো ব্রিক্স আর স্যান্ড, ওকে, ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তো কোনোটাই কিন্তু হচ্ছে না, তো ডি নম্বরটা সঠিক অ্যান্সার হবে, নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে, কারণ এখানে আমরা কোনোটাই সেইগুলোর মধ্যে অ্যাটাচ করতে পারছি না। এবার একটা আমাদের দিয়েছিল নাম্বার সিরিজ, বলেছে 2 আছে, 15 আছে, 41 আছে, 80 আছে। এবার পরেরটাকে ধরতে বলেছে। তোমাদের যদি 13 ঘরের নামতা জানা থাকে ইজিলি করতে পারবে তুমি এটাকে। ঠিক আছে, তো এই দেখো এটা ডিফারেন্স কত 13, এর পরের ডিফারেন্স কি 13 2 26, দেখবে 26-এর ডিফারেন্স আছে এখানে। পরের ডিফারেন্স কি, হ্যাঁ দেখবে 3 13 39। পরের ডিফারেন্স কি 4 13, এখানে হয়ে যাচ্ছে কত 52। তো তুমি যদি 80 + 52 করো, 8 9 10 11 12 13, তাহলে 132 হচ্ছে। তো এখানে আমাদের 132 সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এগুলো ছিল। এবার চলে আসি আমাদের 31 নম্বর প্রশ্নে, যেটা এনইপি 2020 থেকে দিয়েছে। বলছে এনইপি 2020-তে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নের বিষয়গুলোর মধ্যে কোনটি সুপারিশ করা হয়েছিল। কোনটা বিষয়ে, জেনারেল এডুকেশন কাউন্সিলের বিষয়ে। ঠিক আছে, তো কোনটা নিচের অপশনগুলোর মধ্যে কোনটা রেকমেন্ড করা ছিল একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং, শিক্ষার একটা মানকে নির্ধারণ করতে হবে। আমাদের দেশের যেটা রয়েছে বা যে প্রবলেমটা হয় সেটা আমাদের শিক্ষার মানের কোনো কিন্তু নির্ধারণ নেই। ঠিক আছে, তো কোনো নির্ধারণ নেই, সেইটাকে কিন্তু নির্ধারণ করতে হবে। ওকে, এরপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং আর ভ্যালুস রেকমেন্ডেড বাই এনইপি 2020 দ্যাট হেল্প টু ডেভেলপ গুড হিউম্যান বিং। নিচের অপশনগুলোর মধ্যে এনইপি 2020 অনুসারে ভ্যালুর ক্ষেত্রে কোনটাকে রেকমেন্ড করা হয়েছে, যেটাতে কিনা একটা ভালো আমরা মানুষ গড়ে তুলতে পারবো, ভালো মানুষ আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো ভ্যালু এডুকেশন যেটাকে বলা হয়। আমি সবাইকে বারবার বলি হায়ার এডুকেশনে ভ্যালু এডুকেশনটা খুবই ভালোভাবে পড়বে। হায়ার এডুকেশনে এখনকার দিনে নেট বলো সেট বলো, ভ্যালু এডুকেশনটা ছাড়া কিন্তু কোনো কোশ্চেন করছে না।
ওকে, তো তাহলে অবশ্যই ভালো ভ্যালু শেখাতে হলে অবশ্যই স্যাক্রিফাইস, ত্যাগ করা শেখাতে হবে। সবইতেই যদি স্টুডেন্ট আমার লাগবে বলে তাহলে কিভাবে হবে, তাই না? তো সেই জায়গাটা ত্যাগ করা শেখাতে হবে। স্পিরিট অফ সার্ভিস অর্থাৎ সেবার মনোবৃত্তি থাকতে হবে। সব কিছুতেই কিছু না কিছু আমাকে অর্জন করতে হবে এটা নয়, একটা সেবা বলেও কিছু থাকে, সেই জায়গাটা তাদের মধ্যে বিল্ড করতে হবে। আর একটা হচ্ছে সায়েন্টিফিক টেম্পার, কুসংস্কারের দিকে ছুটলে হবে না, তাহলে দেশ আস্তে আস্তে অধপতনের দিকে যাবে। তো আমাদের স্টুডেন্টদের ভ্যালুটা এমনভাবে শেখাতে হবে যেন সেখানে সায়েন্টিফিক সমস্ত কিছুতে একটা বিজ্ঞান মনস্কতা সে যেন খুঁজে পায়। তো এই নম্বরটা সঠিক অ্যান্সার হবে। ওকে, তো এরপরে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ প্রোভাইডেড হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তক্ষশিলা ইউনিভার্সিটি। দেখো এখানে বলছে ফার্স্ট ইউনিভার্সিটি প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তো এটা আমাদের তক্ষশিলাই কিন্তু এখানে সাজেস্ট করা হয়েছে। ঠিক আছে, তো এবার কোশ্চেনটা একটু অন্য ধরনের ছিল, আমি জানি অনেকেই ভাববে যে স্যার এখানে প্রি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, স্বাধীনতার আগে বলেছে স্যার, কিন্তু আমাদের যখন সেটা অ্যান্সার কি আছে তখন এটাকেই তক্ষশিলাকেই এখানে মূলত অ্যান্সার কিতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার্স টু। তো ন্যাক তোমরা সবাই জানো, ন্যাক কি করে? বিভিন্ন প্রতিষ্ঠানকে মান্যতা দেয়, স্বীকৃতি দেয়, তাই না? তো এই জায়গাতে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে ন্যাক ফলো করে? তো সঠিক অ্যান্সার হবে কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ গুণমান নিশ্চয়তা, যে ওই ইনস্টিটিউশনের ওই গুণমানটা আছে, তো ওই ইনস্টিটিউশনের ওই গুণটা আছে, তো এই ভিত্তিতে তারা কিন্তু নানাভাবে গ্রেডেশনসগুলোকে দিয়ে থাকে। তারপরের কোশ্চেন তোমাকে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড ফর ইনক্যালকুলেশন অফ ডেমোক্রেটিক ভ্যালু অ্যামং অ্যাডাল্ট লার্নার। বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা কিভাবে গেঁথে দিতে পারি, নিচের অপশনগুলোর মধ্যে কোনটার দ্বারা আমরা করতে পারি? খুবই ভালো কোশ্চেন, এটা হয়ে যাবে ওপেন ডায়ালগ ফোরামের মাধ্যমে। ওপেন ডায়ালগ ফোরামে কী হয়? ধরে নিচ্ছি আমি প্রায় 10 থেকে 12 জন বা 20 জনের একটা ফোরাম তৈরি করলাম লার্নারদেরকে নিয়ে, এবং যার নিজস্ব একটা বিষয়কে কেন্দ্র করে, একটা টপিককে কেন্দ্র করে তার নিজস্ব ধারণা কি হচ্ছে। ধরে নিচ্ছি যে আমরা একটা ফোরাম তৈরি করলাম যে আমাদের দেশে কিছু কারাপশন, আমরা সবাই জানি আমাদের দেশে কী ধরনের কারাপশন, তো এই কারাপশন নিয়ে আমি সবাইকে বলতে বললাম, দেখি অন্য স্টুডেন্টরা কী ধরনের মতামত দিচ্ছে এবং তার ভিত্তিতে কী ধরনের বিষয়কে তাদেরকে আমরা এটা শেখাবো যে মতামতগুলোর মধ্যে গণতান্ত্রিকতা, অর্থাৎ সবার যেন মতামতকে নিজের মতামত তো রাখবেই, তার সাথে সাথে অন্যের মতামতকেও যেন ভ্যালু করে, এমন নয় যে নিজেরটাকে চাপিয়ে দেওয়া। এই সমস্ত কিছু আমরা কিন্তু তাদের মধ্যে এই ভ্যালুটাকে তৈরি করতে পারি। তো এটা আমাদের ওপেন ডায়ালগ ফোরামের মাধ্যমে হতে পারে। বি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। এরপরে লিস্ট 1 আর লিস্ট 2 দিয়েছে, এনডিএল, বিদ্বান, রুষা, নিট। তো এনডিএল কি করে ভালোভাবে বোঝো। এনডিএল বেসিক্যালি মূলত নানা রকম বিষয়কে সঞ্চয় করে রাখে, লার্নিং মেটেরিয়ালগুলোকে, যেমন আমাদের ইগনু বলো বা আমাদের যত ধরনের লার্নিং মেটেরিয়ালসগুলো আছে, যে ধরনের প্রতিষ্ঠানগুলোর, যেমন আমাদের স্বয়ংপ্রভা রয়েছে, তো এনডিএল ওগুলো এক প্রকার সঞ্চয় করে রাখে। তো এখানে আমাদের হয়ে যাবে এ, ঠিক আছে, তো এই যে 2 নম্বরটা আর কি, এর হয়ে যাবে 2 নম্বরটা, এই ডিজিটাল রিপোজিটরি ফর অল কাইন্ড অফ লার্নিং মেটেরিয়াল। এবার বিদ্বান কি করে? বিদ্বানের টার্গেট হচ্ছে মূলত ডেটাবেস, মানে সমস্ত তথ্যকে সঞ্চয় করে রাখা। ডেটা মানে তথ্য, লার্নারদের কেন্দ্র করে, তারপর ইনস্টিটিউশনাল এসপেক্টকে কেন্দ্র করে, ফ্যাকাল্টিকে কেন্দ্র করে, রিসার্চারদের কেন্দ্র করে, সায়েন্টিস্টদের কেন্দ্র করে সমস্ত কিছু ডেটাকে কালেক্ট করে রাখা। তো এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর। রুষা কি করে? রুষা যেটা করে সেটা হচ্ছে ইনক্রিজ করে গ্রস এনরোলমেন্ট, অর্থাৎ আমাদের দেশে যেন যে সবাই যেন মূলতভাবে শিক্ষিত থাকে, এই জায়গাটাকে রুষা ইনশিওর করে, হায়ার কোয়ালিটির এডুকেশন যেন সবার কাছে পৌঁছে যায়। এবার নিট কি করে? নিট করে প্রমোট ইউজ অফ টেকনোলজিকে ব্যবহার করে আমাদের লার্নিংটা বা আমাদের ইনস্টিটিউশনসগুলোকে কতটা আমরা বেটার করতে পারবো। তো এই জায়গাটা আমাদের ডি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো নেক্সট বলেছে, দেখো আইসিটি থেকে কোশ্চেন দিয়েছে, বলেছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইজ রিসার্চ এনশিওর ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ রিকোয়ার্ড ইনফরমেশন থ্রু। বলেছে গবেষণায় তথ্যের প্রয়োগ এবং গবেষকের জন্য তা সহজগম্য করার উদ্দেশ্য আইসিটির প্রধান বাহন কি, মানে আইসিটি কার মাধ্যমে গবেষণাকে আরও স্মুথলি করতে পারে। আইসিটিকে ব্যবহার করে রিসার্চার কোনটা আরও গবেষণাকে আরও স্মুথলি করতে পারে, সেটা হচ্ছে ইন্টারনেট। ওকে, এবার 38 নম্বর কোশ্চেন বলেছে
যে a private network that enterprise use of provide trusted third parties such as supplier, vendor, customer, other business secure control access to business information and operation is usually called বলেছে বিভিন্ন ধরনের বিক্রেতা ক্রেতা বাণিজ্যিক সংস্থা এই বাণিজ্যিক কাজগুলোকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে কোন নেটওয়ার্ক, দেখো নর্মাল নেটওয়ার্কের মাধ্যমে তো এই ধরনের এত বড় বড় ডিল হতে পারে না, তাই না? কারণ দেখো যদি ইন্টারনেটের মাধ্যমে হয়, কারণ এক হ্যাকিং ধরে নিচ্ছি যে আমাদের মতো সাধারণ মানুষেরা নয়, ধরুন আম্বানি, আদানি, টাটা গ্রুপ তারা কিছু ডিল করছে, তারা এই নর্মাল আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা যেমন একে অপরের সাথে কমিউনিকেট করি গুগল মিট এগুলোর মাধ্যমে, তারা কি ওগুলোর মাধ্যমে করবে না? কারণ তাদের একটা কিছু লিক হয়ে যাওয়া মানে তো তাদের প্রায় লক্ষ কোটি টাকার শেয়ার ড্রপ হয়ে যাওয়া, তো তারা ওর জন্য কী করে এক্সট্রানেট ব্যবহার করে। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো তোমাদের, ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট নিয়ে, ঠিক আছে? এরপরে বলেছে দ্য টার্ম ইন্টারনেট অফ থিঙ্ক ওয়াজ কয়েন্ড বাই কেলভিন অ্যাস্টন অ্যাট এ প্রেজেন্টেশন অফ প্রক্টর গ্যাম্বলিন। বলেছে কোন সালে, হ্যাঁ, এই যে প্রক্টর ও গ্যাম্বেলের এই সভায় কেভিন অ্যাস্টন এই ইন্টারনেট অফ থিংস পরিভাষাটি ব্যবহার করেছিলেন। এটা মানে এমন একটি কোশ্চেন তুমি এগুলো নিয়ে না পারলে কখনোই পারবে না, মুখস্থ না করলে। তো 1999 এটা এসেছিল, ঠিক আছে? তো এর পরের কোশ্চেন বলেছে এ স্টেট অফ বিং কনস্ট্যান্টলি কানেক্টেড টু টেকনোলজি whether it is through computer, smartphone or other digital devices termed as, সে কমিউনিকেশন প্রযুক্তি ধরে নাও কম্পিউটারের সাথে যুক্ত আছে, স্মার্টফোন বা ডিজিটাল যন্ত্রের সাথে যুক্ত আছে, এই যে যুক্ত থাকা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ডিজিটাল স্লেভরি, অর্থাৎ দাসত্ব করা। তুমি এখন ফেসবুকের দাস হয়ে গেছো, ফেসবুকে না দেখলে তোমার ভালো লাগে না, ফেসবুক যতক্ষণ না স্ক্রোল করছো তখন তোমার ভালো লাগে না, এই যে জায়গাটা, এটা কিন্তু ডিজিটালি হচ্ছে এখন। এরপরে দেখো কি বলেছে অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন ইজ এ ফর্ম অফ পলিউশন প্রডিউস ডিরেক্টলি বাই, বলছে অ্যানথ্রোপোজেনিক, মাথায় রাখবে অ্যানথ্রোপোজেনিক শব্দটা তখনই আমরা ব্যবহার করি যখন হিউম্যানদের দ্বারা কোনো কিছু পলিউশন হচ্ছে, ওটাকে অ্যানথ্রোপোজেনিক বলা হয়। তাহলে কি বললাম, যখন হিউম্যানদের দ্বারা কোনো পলিউশন হয় তখন ওটা অ্যানথ্রোপোজেনিক বলা হয়। যেমন আমরা প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চালিয়ে বায়ুটাকে দূষণ করে দিচ্ছি, কলকারখানার মাধ্যমে দূষণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন। তোর জন্য এটাকে আমাদের এই নম্বরটা সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ হিউম্যান অ্যাক্টিভিটিস। এবার ওয়াটার পলিউশন কিসের জন্য হয়, তো এটা তো আমরা একটু পড়লেই পারবো। ওয়াটার পলিউশন আমাদের এফেক্ট অফ মাইক্রোফ্লোরা অফ সয়েল, তার ভিত্তিতে এটার উপরে প্রভাব ফেলে। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু বিষয়ের উপরে, যেমন অপশানগুলো এখানে রয়েছে, তার মধ্যে হ্যাঁ এই 4 নম্বরটা হবে এফেক্ট দ্য রেট অফ ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যে জলজ উদ্ভিদের যে সালোকসংশ্লেষের যে প্রক্রিয়ার হারটা ওটা প্রভাবিত করে ওয়াটার পলিউশনের মাধ্যমে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে, সি, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে বলেছে আইডেন্টিফাই এ নন ফসিল ফিউল ফ্রম দ্য ফলোইং, নিচের অপশানগুলোর মধ্যে কোনটা নন ফসিল ফিউল, জীবাশ্ম জ্বালানি নয়, নিচের অপশানগুলোর মধ্যে কোনটা? নিশ্চয়ই তোমরা ধরতে পারছো ইউরেনিয়াম, তাই না? এরপরে সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতাকে, এই ধরনের বই দিয়েও অনেক সময় আমাদের কিন্তু প্রশ্ন করে, তো মাথায় রাখবো আমাদের এটা রেচেল কার্সন। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন। এবার আরেকটা আছে, এই যে ইমপ্রুভ হিউম্যান ওয়েল বিং, সোশ্যাল ইকুইটি, রিডিউস এনভায়রনমেন্ট রিস্ক অ্যান্ড ইকোলজিক্যাল স্ক্যারসিটিস অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ দ্য কনসেপ্ট অফ, বলছে মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতা, ঝুঁকি হ্রাস, বাস্তুতান্ত্রিক ঘাটতি, ক্রমক্ষয়, এগুলো কোন ধরনের ধারণার সাথে যুক্ত? এই যে এতগুলো টার্ম ব্যবহার করা হলো, নিচের অপশানগুলোর মধ্যে কোন ধরনের ধারণার সাথে এগুলোকে আমরা রিলেট করতে পারি? এটা হয়ে যাবে গ্রিন ইকোনমির সাথে, ঠিক আছে? তো এবার এখানে 46 থেকে 50-এর এই টোটাল রিডিং কম্প্রিহেনশনটা পড়বে, তোমরা পড়ে অ্যান্সার দেবে, আমি উত্তরটা করে দিচ্ছি। আর তোমরা পিডিএফ যদি চাও অবশ্যই তোমরা পেতে পারো, আমি বলছি কীভাবে পাবে। এটা আমাদের 46-এর বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, 47-এর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা, আর 48-এর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটি, 49-এর হয়ে যাচ্ছে বি, আর 50-র হয়ে যাচ্ছে সি, ডিরেক্ট দ্য অ্যাঙ্গার টু দ্য এডিটর। তো এই হচ্ছে টোটাল 10 বছরের যে একটা সূচনা করলাম আমি, তার প্রথম ধাপ, অর্থাৎ 2023 সালের কোশ্চেনের পুরো ডিটেল সলিউশন, একদম ম্যাথ থেকে শুরু করে সমস্ত কিছু সলিউশন তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব 2022-এর যে কোশ্চেন এসেছিল সেটাকে নিয়ে। আমরা 2023 কমপ্লিট করলাম, এবার 2022-এ যে কোশ্চেন এসেছিল সেটাকে নিয়ে, তাহলে ফুললি আইডিয়া পেয়ে যাবে যে কোন ধরনের কোশ্চেনসগুলোর ওপরে বেশি জোর দিতে হবে।
ঠিক আছে। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে মানে এখনও পর্যন্ত যুক্ত হওনি, তাদের সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির যে গ্রুপটি আছে সেটাতে জয়েন হয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে তার ফার্স্ট লিঙ্কে পেয়ে যাবে। ওখানেই কিন্তু ক্লাসের আপডেট তোমরা পাবে, সমস্ত যত ধরনের আমাদের ক্লাস আসবে সমস্ত ক্লাসের আপডেট কিন্তু ওখানেই তোমরা পাবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর আমরা মূলত দুটো পেপারের জন্য শর্ট নোট বানিয়েছি, একটা হচ্ছে এডুকেশন, যারা এডুকেশন সাবজেক্টে রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং যারা পেপার ওয়ানের রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি আগেও ভিডিওতে বললাম যে এই শর্ট নোটগুলো কিন্তু পরীক্ষার শেষে, অর্থাৎ মানে পরীক্ষার শেষ মুহূর্তে, পরীক্ষার শেষে নয়, পরীক্ষার শেষ মুহূর্তে 2 থেকে 3 দিন আগে যেন তুমি টোটাল সিলেবাসটাকে কভার আপ করতে পারো। সাধারণত তোমরা হয়তো বা পড়ার সময় দেখছো যে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারছো না, তো এগুলোতে আমরা কি করেছি, ওয়ান লাইনারে ধরেছি সমস্ত বিষয়গুলোকে, 10টা ইউনিটকে, ঠিক আছে। তো 10টা ইউনিটকেই আমরা ওয়ান লাইনারে ধরেছি, একদম 10টা ইউনিটই কভার থাকবে, ওয়ান লাইনারে ধরেছি। অনেকেই নিয়েছো, মাত্র 299 টাকা দাম। শেষ মুহূর্তের প্রস্তুতি কথা মাথায় রেখে কিন্তু এটা খুবই শর্টে করা হয়েছে, জানো কিনা, সহজে এটাকে তোমরা সিলেবাসটায় কমপ্লিট করে পরীক্ষা যেতে পারো। পরীক্ষা হলে গিয়ে যেন এরকম মনে না হয় যে ইস যদি একটু পড়ে আসতাম তাহলে ভালো হতো, কারণ পরীক্ষা হলে গিয়েই এরকম মনে হয়, তো সেটা যেন না হয় তার জন্য এটা করা। ওকে, সেমভাবে যেহেতু পেপার ওয়ান তো আমাদের কমন সাবজেক্ট, মানে কমন পেপার, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, তো পেপার ওয়ানেরও বানানো হয়েছে শর্ট সামারি নোট, ঠিক আছে। এটাও 299, তো দুটো চাইলে দুটোই নিতে পারো, আর যদি একটা চাও তাহলে সেটা নিতে পারো। খুবই শর্টে লিখে দেওয়া হয়েছে। আবারও বলছি, পেপার ওয়ান কিন্তু আমাদের একটা নম্বর তোলার একটা বড় জায়গা, ঠিক আছে। সব থেকে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের পেপার ওয়ান। তো এইটাকে যদি আমরা ভালোভাবে এখান থেকে নম্বরটাকে তুলতে পারি তাহলে কিন্তু কোনো আর আফসোস থাকবে না, দেখবে। তো অবশ্যই চেষ্টা করবে এই নোটটিকে নিয়ে পরীক্ষার 2-3 দিন আগে এটাকে কমপ্লিট করে যাওয়ার। আমি সবাইকে সাজেস্ট করছি পরীক্ষার 2-3 দিন আগে এই দুটো নোটই পড়তে তোমাকে হাইলি 2 থেকে 3 দিনই সময় হবে, কারণ ওয়ান লাইনারে ধরা আছে, খুব দ্রুততার সাথে পড়ে নিতে পারবে। তো সবাই চেষ্টা করো এটাকে নেওয়ার, এবং সেই অনুসারে পরীক্ষাটা দিতে যাও, তাহলেই তোমরা তার ফলটা পাবে। এরপরে নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি গ্রুপে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে ডেসক্রিপশন বক্স এবং কমিউনিটির লিঙ্কে, কমিউনিটির যে লিঙ্কটা আমরা কমেন্ট সেকশনও দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ওখানে যুক্ত থেকো, খুব তাড়াতাড়ি ওখানে আমি জানিয়ে দিচ্ছি নেক্সট যে 2022 সালের যে আমাদের কোশ্চেনটির যে সলভ আসবে সেটা কবে আসছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, রাখছি।